সুপ্রিয় ছাত্রছাত্রী, ধারা বাংলায় আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও। ধারা বাংলা আপনাদেরই অ্যাপ। ধারা বাংলা তৈরি করা হয়েছে যাতে আপনাদের বাংলা বিষয়ক সমস্যাগুলোর একটা কাছাকাছি সহজ সমাধানের দিকে আপনারা পৌঁছতে পারেন। আজ যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সে অধ্যায়টির নাম অপরিচিতা। অপরিচিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, একটি অসাধারণ ছোট গল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা সবাই জানেন যে বাংলা সাহিত্যের এক গৌরবোজ্জ্বল নক্ষত্র। মূলত বাংলা সাহিত্যের প্রাথমিক যে ভিত্তিমূল, আধুনিক বাংলা সাহিত্যের প্রাথমিক যে ভিত্তিমূল, তার অনেকটাই রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করে দিয়েছেন। তো এ নিয়ে আমরা কবি পরিচিতিতে আর একটু বিস্তারিত কথা বলবো। এখন আমরা সরাসরি পাঠের দিকে চলে যাই। পাঠ সংক্রান্ত একটু আলোচনা করে আমরা সরাসরি পাঠ শুরু করব। অপরিচিতা নামটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে নামের মধ্যে বেশ মজাদার একটা কারিগরি আছে। অপরিচিতা শব্দটির যদি আমরা লিঙ্গান্তর করি তাহলে আমরা পাবো পুংলিঙ্গে অপরিচিত। অপরিচিত শব্দটি আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, মানুষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে অপরিচিত জায়গা, তাহলে এটা প্রাণীবাচক ক্ষেত্রে ব্যবহৃত হলো না। আবার বলতে পারি অপরিচিত মানুষ, প্রাণীবাচক ক্ষেত্রে ব্যবহৃত হলো এবং পুংলিঙ্গে। কিন্তু এই অপরিচিত শব্দটিকে যখন আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে যাব, অপরিচিতা আ প্রত্যয় যোগ করে, তখন কিন্তু এটি নির্দিষ্টভাবে শুধু স্ত্রীলিঙ্গের জন্যই ব্যবহৃত হবে। তাহলে এই অপরিচিতা গল্পে আমাকে নির্দিষ্টভাবে ধরে নিতে হবে একজন মানুষের কথা বলা হচ্ছে, একটি মেয়ের কথা বলা হচ্ছে। এখন একটি মেয়েকে অপরিচিতা বলে রবীন্দ্রনাথ কেন আমাদের সাথে পরিচয় করিয়ে দেবেন? প্রাথমিকভাবেই নামকরণ থেকে বা নামকরণের গুরুত্ব থেকে আমার মাথায় এই প্রশ্নটি আসার কথা যে একটি মেয়েকে অপরিচিতা বলে রবীন্দ্রনাথ কেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এর কারণ কি এই যে কোনো মেয়েই অপরিচিতা, নাকি কোনো নির্দিষ্ট একটি মেয়ে অপরিচিতা? এই প্রশ্নটির জবাব আমরা আমাদের পাঠ থেকে খোঁজার চেষ্টা করব। যদি আমরা সম্ভাব্যতায় যাই এইভাবে, যদি কোনো একটি নির্দিষ্ট মেয়ে অপরিচিতা হয়, আমি যদির কথা বলছি, যদি কোনো একটি নির্দিষ্ট মেয়ে অপরিচিতা হয়, তাহলে কেন সেই নির্দিষ্ট মেয়েটি অপরিচিতা? নাকি যে কোনো মেয়েই অপরিচিতা হয়ে উঠতে পারে, কিন্তু কখন কোন শর্তে যে কোনো মেয়ে অপরিচিতা হয়ে উঠবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের গল্পের পাঠে খুঁজে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটি বিষয় আমি এখনই জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই গল্পের আপনাদের যে প্রশ্ন আসে সাধারণত, সেই প্রশ্নগুলো আসে আপনাদের উদ্দীপক যা দেয়, সেই উদ্দীপকগুলো হচ্ছে যৌতুক প্রথা, নারী নির্যাতন। মূলত এই দুটো জায়গার উপর ভিত্তি করে আপনাদের অপরিচিতা গল্পের উদ্দীপক দেওয়া হয়। কিন্তু যদি আমরা সৎভাবে পড়ি তাহলে আমরা খেয়াল করতে পারবো যে শুধু যৌতুক প্রথার কুফল বা নারী নির্যাতনের ধরন, এগুলো রবীন্দ্রনাথের এই গল্পের মূল বিষয়বস্তু নয়। এই গল্পের যা মূল বিষয়বস্তু তা হচ্ছে, সেটাকে আমরা দুটো শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। এক হচ্ছে মেল ডমিনেশন, অর্থাৎ পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ। দ্বিতীয় শব্দটা হচ্ছে মেল শভিনিজম, অর্থাৎ পুরুষতান্ত্রিকতা। এখানে
আমার ধারণা অনুযায়ী মেল শোভিনিজম যেটা বা পুরুষতান্ত্রিকতা, সেটা হচ্ছে একটা থিওরি, অর্থাৎ এটা হচ্ছে নিয়ম কানুন। আর মেল ডমিনেশন সেটা হচ্ছে থিওরির প্রয়োগ। অর্থাৎ এই যে পুরুষতান্ত্রিকতার যে আচরণগুলো বা যে লক্ষণগুলো, সেগুলো প্রয়োগ করার নামই হচ্ছে মেল ডমিনেশন, অর্থাৎ পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ। রবীন্দ্রনাথ আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের সামাজিক চিন্তায়, মননে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় কিভাবে নারীকে আমরা নিচু দেখানোর চেষ্টা করছি, নারীকে নিচু রাখার চেষ্টা করছি, তার উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছি। স্বাভাবিকভাবে যদি আমরা খেয়াল করি, আমরা সাধারণত এরকম অনেক কথাই বলে ফেলি যেগুলো একটু ভালো করে চিন্তা করলে আমরা দেখতে পাবো যে একটা মেয়ের জন্য অপমানজনক হয়। কিন্তু যেহেতু আমরা চারপাশে এ ধরনের শব্দাবলী বলতে শুনছি, চারপাশে এ ধরনের কাজ করতে দেখছি, আমাদের কাছে জিনিসগুলো অনেকটা গা সওয়া হয়ে গেছে, অনেকটা মনে হচ্ছে যে এই জিনিসগুলোই স্বাভাবিক। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্লেষকের দৃষ্টি দিয়ে এই অপরিচিতা গল্পে সমাজের কোন কোন রন্ধ্রে কিভাবে কিভাবে নারীর প্রতি অবমাননাকর আচরণ, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য এগুলো বেরিয়ে আসে, সেটা আমাদের দেখানোর চেষ্টা করেছেন। তো আমরা এভাবে বলতে পারি যে যৌতুক প্রথা বা আপনার নারী নির্যাতন, এটা হচ্ছে মেল ডমিনেশন বা পুরুষ আধিপত্যবাদের একটা ক্ষুদ্র অংশ মাত্র। মূল শেকড়টা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের চিন্তা বা মনন। যে আমাদের চিন্তা বা মননেই আমরা যারা পুরুষ, এবং অনেক ক্ষেত্রে নারীরা নিজেরাও নিজেদেরকেই এক ধরনের ছোট একটা জায়গায় চিন্তা করে, পুরুষের চাইতে নিচু একটা জায়গায় চিন্তা করে, এবং এই চিন্তাটা থেকে নারীর প্রতি বিভিন্ন ধরনের অবমাননাকর বক্তব্য, বিভিন্ন ধরনের আচরণ, বিভিন্ন ধরনের নির্যাতন, এই জিনিসগুলো বাইরে বেরিয়ে আসে। এই জিনিসটার নামই মেল ডমিনেশন। এবং এই গল্পটাতে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এই জিনিসগুলোই বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছেন। তো আমরা যখন এই অধ্যায় থেকে প্রশ্নোত্তর লিখব, তখন এই প্রসঙ্গগুলোর যদি খানিকটা অবতারণা আমরা করে দিতে পারি, তাহলে আমার মনে হয় উত্তরগুলো আরেকটু প্রাসঙ্গিক হয়ে উঠবে। তো তাহলে আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। পাঠের আলোচনা থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মনোজগতে একটু ঘুরে আসি। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। তা আমরা লাইনের ব্যাখ্যায় আসি। আমাদের এখানে যে গল্পকথক, সে আমাদেরকে জানাচ্ছে যে বর্তমানে যখন সে কাহিনীটা আমাদের বলছে, তখন তার বয়স হচ্ছে 27। তার বয়সটা দৈর্ঘ্যের দিক থেকেও বিশাল নয়, গুণের দিক থেকেও বিশাল নয়। এই ব্যাপারটা কীরকম একটু বুঝিয়ে দেই। ধরে নেওয়া যাক যে কোনো একটা লোক 100 বছর বেঁচেছে, তাহলে তার বয়সের দিক থেকে তার ব্যাপারটা বিশাল। আবার কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বেঁচেছেন, কিন্তু ওই 21 বছর বাঁচাটা তার জন্য আবার গুণের দিক থেকে বিশাল। তো আমাদের গল্পকথক আমাদের জানাচ্ছে যে সে এমন কোনো কাজ করেনি যাতে গুণের দিক থেকে তার জীবনটা বিশাল হয়ে উঠবে, আবার তার বয়স তো মাত্র 27, কাজে বয়সের দিক থেকেও তার জীবনটা বিশাল কোনো দৈর্ঘ্যের নয়। কিন্তু তারপরেও আমাদের গল্পকথক দাবি করছে যে তার জীবনের একটা বিশেষ ধরনের মূল্য আছে। তার মানে কি, নিশ্চয়ই তার জীবনে এমন কোনো একটা ঘটনা ঘটেছে বা এমন কোনো একটা উপলব্ধি আছে, যে উপলব্ধিটা সত্যিকার অর্থে বোঝার মতো, অথবা কোনো একটা চরম উপলব্ধি। সেজন্যই সে এরকম একটা দাবি করছে।
এবং সে আরও কি বলছে যে তার জীবনটা হচ্ছে এমন একটা ফুলের মতো যার বুকের উপর ভ্রমর এসে বসেছিল। এখন যখন কোনো ফুলের উপর ভ্রমর এসে বসে তখন পরাগায়ন হয়, পরাগায়ন হলে তার সম্ভাব্য একটা পরিণতি হয় ফলে। কিন্তু ফল হওয়ার আগে আরেকটা ধাপ আছে, সেই ধাপটা হচ্ছে গুটি হওয়া। আমি আশা করছি যে আপনারা আম গাছ নিশ্চয়ই দেখেছেন যে আম গাছে প্রচুর গুটি আসে, কিন্তু অনেক গুটি ঝরে যায়, তারা সম্পূর্ণ আম হয়ে উঠতে পারে না। তাহলে এখানে আমাদের গল্পকথক আমাদেরকে বোঝাচ্ছে কি, যে তার জীবনটা হচ্ছে একটা ফুলের মতো, যে ফুলের উপর ভ্রমর এসে বসেছে। ভ্রমর এসে বসার ফলে একটা ধাপ সম্পূর্ণ হয়েছে, গুটি ধরে উঠেছে, কিন্তু পুরোপুরি ফলে পরিণত হয়নি। তাহলে তার জীবনে যে বিশেষ ঘটনা ঘটেছে, ওই বিশেষ ঘটনাটাকেই সে ফুলের উপর ভ্রমর এসে বসা এই জিনিসটার সাথে তুলনা করছে, এবং তার ফলাফলটাকে সে তুলনা করছে ফলের মতো গুটি ধরে ওঠা, কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি। অর্থাৎ এই লাইনটা দ্বারা সে বুঝাচ্ছে যে তার জীবনে একটা অসম্পূর্ণতা আছে। যে কোনো ক্ষেত্রে যে এই ব্যাপারটা পুরোটা সম্পূর্ণ বা সফল হয়ে ওঠেনি, একটা অসম্পূর্ণতা আছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। আসলে আমরা যখন গোটা গল্পটা পড়ব তখন আমরা দেখতে পাবো যে গল্পকথক তার জীবনে যে বিশেষ ঘটনার কথা বলছে, সেই ঘটনাগুলোর সময়কাল কিন্তু খুবই অল্প। অনেক সময় এমন হয় যে কোনো একটা ছোট ঘটনা আমাদের গোটা জীবনকে তাৎপর্যমণ্ডিত করে তুলতে পারে, আমার গোটা জীবনের উপর একটা বিশাল প্রভাব বিস্তার করতে পারে। আমাদের গল্পকথকের জীবনের ঘটনাটাও ছোট 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 দুটো ঘটনা, কিন্তু সেটাকে সে ছোট করেই আমাদের কাছে উপস্থাপন করবে বলছে। আবার তার সাথে কি বলছে, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। আমাদের জীবনের উদাহরণেই আমরা ধরি যে আমাদের জীবনে যে অনেকগুলো ছোট ঘটনা ঘটে যায়, যেগুলো পরবর্তীতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে, সেগুলোকে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। অর্থাৎ আমরা ছোটকে ছোট বলেই মনে করি, একটা ছোটর আড়ালে যে বিশালত্ব লুকোনো থাকে সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো আমাদের গল্পকথক বলছে যে যারা ছোটকে ছোট বলে মনে করে তারা হয়তো তার ঘটনাটার মূল্যায়ন করতে পারবে না, বা তার জীবনের যে অনুভূতি বা বোধ সেটার মূল্যায়ন করতে পারবে না। কিন্তু যারা ছোটর পিছনে বিশালত্বের ছায়া দেখতে পায়, অনুভব করতে পারে, তারা এই ব্যাপারটা বুঝে উঠতে পারবে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। যতটুকু পর্যন্ত তখনকার সময়ে, অর্থাৎ আমরা যখনকার কথা পড়ছি তখনকার সময়ে যতটুকু পর্যন্ত পড়ালেখা করা যেত ততটুকু পর্যন্ত আমাদের গল্পকথক পড়েছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। শিমুল ফুল এবং মাকাল ফল, বাংলায় এ দুটো প্রবাদ বাক্য আছে। শিমুল ফুল দেখতে সুন্দর, কিন্তু এই ফুলে মধু নেই, অর্থাৎ কোনো কাজে আসে না। একইভাবে মাকাল ফল, সেও দেখতে সুন্দর, কিন্তু যে একবার মাকাল ফলে কামড় দিয়েছে সেই বুঝে যে এই ফলটি কতখানি বিস্বাদ এবং বিরক্তিকর স্বাদের একটা জিনিস। এমনকি অনেক পশু পাখিও মাকাল ফল খায় না। তো মাকাল ফল এবং শিমুল ফুল বলতে আমরা কি বুঝবো? এই দুটো বলতে আমরা বুঝে নেব যে অসার বস্তু, অর্থাৎ দেখতে সুন্দর কিন্তু অপ্রয়োজনীয়। তো ছোটবেলায় যখন আমাদের গল্পকথক স্কুলে যেত, তখন সে যখন পড়া পারত না, তখন হয়তো পণ্ডিত মশাই তাকে মাকাল ফল ডাকতেন, শিমুল ফুল বলতেন, এগুলো বলে তাকে বিদ্রূপ করতেন। তো এখান থেকে আমরা এটা বুঝে নিতে পারি যে আমাদের গল্পকথক দেখতে সুন্দর, এই কারণেই তাকে মাকাল ফল, শিমুল ফুল এগুলা বলা হতো। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়ায় প্রকাশ পায়। তো
স্বাভাবিকভাবেই একটা ছোট ছেলে যখন আমাদের গল্পকথক ছোট ছিল তার মন খারাপ হতো এই ধরনের বিদ্রূপে। কিন্তু যত তার বয়স গড়িয়েছে, যত সে অনুভব করতে পেরেছে, তার অনুভব শক্তি বেড়েছে, সে বুঝতে পেরেছে যে আসলেই সে অনেকখানি অপদার্থ, এবং সে এটাও বুঝতে পেরেছে যে জগতে শুধু সুন্দর চেহারা দিয়ে কোনো কাজ হয় না। সে কারণে সে তার অনুভূতিটা এইভাবে প্রকাশ করছে যে যতই তার বয়স হয়েছে সে এটাই ভেবেছে যে যদি জন্মান্তর থাকে, মানে সে যদি পুনর্জন্ম গ্রহণ করে, তাহলে সে যেন সুন্দর চেহারা পায়। সবাই সেটা চায়, সুন্দর একটা চেহারা সবাই নিশ্চিতভাবেই চায়। তো সেজন্যই সে বলছে আমার মুখে শুরু, অর্থাৎ তার যেন সুন্দর চেহারাটা আসে আবারও পুনর্জন্মে, এবং তার সাথে যেন পণ্ডিত মশাইদের বিদ্রূপটাও আসে, যে সেই পণ্ডিত মশাইরা যারা তাকে মনে করিয়ে দেবে যে শুধু সুন্দর চেহারায় কোনো কাজ হয় না, মানুষের অন্তর্নিহিত গুণাবলীটাই হচ্ছে আসল। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে তার নিজের যে কিছু অযোগ্যতা আছে, সেই অযোগ্যতাটুকু সে বুঝতে পেরেছে বলেই পণ্ডিত মশাইদেরকে সে আবারও চাইছে, যারা তাকে মনে করিয়ে দেবে এই ব্যাপারটা। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। এই শেষ লাইনটা বেশ চমৎকার একটা বিদ্রূপাত্মক ব্যাপার। কাদের জন্য? আমরা আমাদের সমাজে এবং চারপাশে এই ধরনের ব্যক্তি প্রচুর দেখতে পাবো যারা ক্রমাগত অর্থের পিছনে ছুটে চলেছে, কিন্তু সেই অর্থ কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, এমনকি কিভাবে নিজে সেটা ভোগ করতে পারে, বা সেই অর্থের বিনিময়ে সে নিজের জন্য কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য নিতে পারে, সেটার ব্যাপারে তাদের কোনো চিন্তা থাকে না।